বুঝিয়ে দিন, আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না। এরকম জঘন্য 2 নম্বরই কাজ করতে আমি চাই না। দেখ দয়াল, এখনো বলছি কাজটা তুই ভালো করছিস না, এর পরিণাম কিন্তু খারাপ হবে। পরিণাম যাই হোক, আপনাদের সাথে এই জঘন্য কাজ আমি আর করতে পারবো না। আরে দয়াল, মাথা খারাপ করছিস কেন? ভালো করে ভেবে দেখ, এতদিন তো সৎ পথে কাজ করলো, কিন্তু কি পেলাম আমরা? আর যখন আমরা কটা টাকার মুখ দেখলাম তখন মনে হচ্ছে এটা জঘন্য কাজ। দেখারও তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস, তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে। রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে ওই শয়তানটা। হ্যাঁ রে ঢ্যামনা, তা তো বলবি। পাঠাটা, খাসিটা, মুরগিটা মেরে খাচ্ছিস, তখন মনে হয় না ওটা জঘন্য কাজ? আর রাস্তার কুকুর বিড়ালগুলো মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ। তোরা যা পারিস কর, আমি আর আজ থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না। যা যা করতে হবে না। তুই কি ভাবলি তুই না এলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, দোকান উঠে যাবে? সে গুড়ে বালি। দয়াল আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে চলে গেল দোকান থেকে। বিলাস আর হারু একে অপরের দিকে তখনও একভাবে তাকিয়ে আছে। বিলাস বলল, এবার তাহলে কি করবো রে হারু? ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো? আরে অত ভেবে লাভ নেই, ও বেটা তার কাটা আছে, কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে। হ্যাঁ, বিষয়টা আর গুরুত্ব দিল না তারা কেউ, যে যার কাজেই ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে দয়াল সাইকেল চালিয়ে একা বাড়ি ফিরছে নিমাই ঘোষের বাঁশবাগান দিয়ে। টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা কর কর করে আস্তে আস্তে তার মাথার রাগটা কমতে শুরু করেছে। একটা সাইকেল চালিয়ে আসছে দয়াল। এমন সময় হঠাৎ সে দেখতে পেল রাস্তার উপর একটা নিম গাছ উপড়ে পড়ে আছে। যা সালা, এখনো ঝড় বৃষ্টি শুরু হলো না, গাছ উপরে পড়ে গেল। না যাই, গাছটা একটু রাস্তার ধারে সরিয়ে দিকে। দয়াল সাইকেল থেকে নেমে নিম গাছটা টেনে সরাতে যাবে, ঠিক তখনই দেখতে পেল দুটো সন্ডা গোছের লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। কে রে তোরা? এইখানে কি করছিস? আর কোনো কথা বলার সুযোগ দিল না। সেই লোক দুটো হাতের লাঠিটা মাথার ওপর তুলে সপাটে বসিয়ে দিল দয়ালের মাথার ওপর। মাথা ফেটে ছিটকে পড়ল এক তাল রক্ত। তারপর সব চুপ। ঝড় বৃষ্টির রাতে এই নির্জন বাঁশবাগানে দয়াল খুন হল। তারপর সেই দুইজন আগন্তুক দয়ালের লাশটা টেনে নিয়ে চলে গেল বাঁশবাগানের দিকে। এইভাবেই কেটে গেল কয়েক মাস। ঠিক এমনই একদিন সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। যাই বলো খুড়ো, আগের থেকে কিন্তু চপ আর পকোড়ার স্বাদ অনেক উন্নত হয়েছে। আহা, চপ খেলে মনে হয় পকোড়া খাচ্ছি, আর পকোড়া খেলে মনে হয় বিরিয়ানি খাচ্ছি। একদম ঠিক কথা বলেছিস পটল। তা না হলে এই বুড়ো বয়সে 2-3টে করে চপ খেতে পারি বল? সত্যি বিলাস, তোর কাজের নাম করতেই হয়। কি যে বলো না খুড়ো, এসব কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। আমি চেষ্টা করব যাতে আরো ভালো চপ পকোড়া বানাতে পারি। দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের ওপর বসানো আছে সেকেলের একটা লোহার জব্বর কড়াই। এক কড়াই তেল এক নাগাড়ে চপ ভেজে চলেছে রোগা পাতলা গোছের একটা ছেলে। আগুনের তাপে মুখ ভেঙছে, হাঁপিয়ে উঠছে থেকে থেকে। চপের গন্ধে ম ম করছে চারিদিক। ফটিকগঞ্জে সন্ধ্যের পর ছেলে ছোকরা সহ বুড়োরাও এসে ভিড় জমাচ্ছে চপমহলে। বিখ্যাত এই চপের দোকানের নাম অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ায় বিলাসবাবুর ব্যবসা ফুলে ফেপে উঠেছে। এইসব ছেলে জীবনে মানুষ হবে না, মুখের ছিরি করে রেখেছে দেখো, দেখলেই গা জ্বলে যাবে। কাল থেকে আর দোকানে আসার দরকার নেই, যেখানে পারিস কাজ দেখে নে গাজা। সালা, আমার দোকানে থাকবি, আমার খাবি, আর আমার দোকানে লোকসান করবি। আমার হয়েছে যত জ্বালা। ছলছলে চোখে চপ ভাজতে থাকা ছেলেটা কোনো কিছু উত্তর দিল না। বুক চাপা কষ্টটা শুধু গড়িয়ে পড়ল দু চোখ বেয়ে। ভদ্র নম্র ছেলের মতো মালিকের সব কথাগুলো সহ্য করে নিল কোনো উত্তর না দিয়ে। টপটপ করে চোখের জল গরম কড়াইয়ের উপর পড়তে পড়তে জোর জোর শব্দ করে উঠছে। এই
এই আবার ন্যাকা কান্না ধরেছিস? হ্যাঁ, কানের গোড়ায় শুটিয়ে একটা চড় মারবো না? তোর জন্য যদি আমার একটা কাস্টমার কমেছে না, তারপর দেখবি আমি কি করি। আগুনের আঁচের মতো পরিবেশ গনগন করছে। সবাই বেশ অবাক হয়েই বিলাসকে দেখছে। কি মুখটাই না বাজাচ্ছে, কি মুখটাই না চালাচ্ছে 4 দিন আগে আসা ওই নতুন ছেলেটার ওপর। কেউ কিছু বলতেও পারছে না সাহস করে। কাঠের বেঞ্চের ওপর জগজীবন বাবুরা বসেছিলেন। তিনি আর কিছু সহ্য করতে পারলেন না। কাঁচু মাচু হয়ে ছেলেটার মুখটা দেখে একটু মায়া হলো জগজীবন বাবু। গরম চপে কামড় দিতে দিতেই তিনি বললেন, আহা বিলাস, কি করছিসটা কি? ছেলেটাকে এইভাবে বকছিস কেন? ওর দিকটাও একবার ভাব। বাচ্চা মানুষ, অত কিছু কি আর বোঝে? ওর মনের অবস্থাটা তো একবার ভেবে দেখ। বাপ মরা ছেলে, তা তো তোর কাছেই পড়ে আছে বল, দুটো টাকার জন্য। কিছুদিন যাক, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লোকটির কথায় বিলাসবাবু একটু চুপ করলেন। পরবর্তী সময় তিনি আর কিছু বললেন না। যতই হোক বয়োজ্যেষ্ঠ মানুষ, তার মুখের ওপর তো আর কিছু বলা যায় না। পরিবেশটা একটু শান্ত হতেই আবার যে যার কাজে মনোনিবেশ করল। গরম চপে কামড় দিতে ব্যস্ত হলো সকলে। এমন সময় ওরে বাপরে, থু থু থু, বাপরে কি এটা? ওরে বাপরে, এত পচা গন্ধ কিসের? এ কি গো কাকা, এত গন্ধ কিসের? পচা মাংস নাকি গো? দোকানদার থেকে শুরু করে বসে থাকা সবাই পটলের ওপর যেন হুমড়ি খেয়ে পড়ল। সবাই একসাথে বলে উঠল, কি বলছে এসব? বিলাসবাবুর মুখ আর বুক দুটোই ফ্যাকাশে হয়ে গেছে। বিলাস বলল, কি রে, কি বলছিস? পচা মাংস হতে যাবে কেন? না না, তোর কোথাও ভুল হচ্ছে। ভুল? ভুল কেন হবে? আমি কি মিথ্যে বলছি? তোমরা কেউ পাচ্ছ না একটা পচা গন্ধ? ওরে বাপরে, তাই তো, গা গুলিয়ে উঠছে পুরো। ভেতরে মাংসটা পুরো পচে গেছে। কি গো কাকা, দোকানের নাম হয়েছে বলে সবাইকে পচা মাংস খাইয়ে মারবে নাকি? দোকান শুদ্ধ সবাই হই হই করে উঠল। দোকান শুদ্ধ সবাই হই হই করে উঠল। বিলাসবাবুর মুখটা কেমন যেন কাচুমাচু হয়ে গেছে। এবার তার ব্যবসা লাটে উঠবে, এই কথা ভেবে তিনি ভেঙে পড়েছেন। কি উত্তর দেবেন কিছু ভেবে উঠতে পারছেন না। আস্তে আস্তে মাংস পচা গন্ধটা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে। এ বাবা, এটা মাংস পচা না, মরা পচা গন্ধ। দোকানের আশপাশে কোনো বিড়াল কুকুর মরে পড়ে আছে নাকি? একটা মরা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিলাসবাবু ভাবলেন, এই সুযোগ, কিছু একটা বলে নিজের সম্মানটা বাঁচাতে হবে। হ্যাঁ খুড়ো, আগের দিন একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল। আমি টেনে ওটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। হয়তো ওটা পচে গন্ধ ছড়াচ্ছে। সবাই সেই ঝোপের দিকে তাকাল। দোকানের ঠিক উল্টো দিকে ওই ঝোপটার কাছে একটা নিম গাছ গজে উঠেছে। সেই নিম গাছের নিচে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। কে রে? কে ওখানে? কে কে তুই? কে রে বেটা? কে দাঁড়িয়ে ওখানে? কোনো উত্তর এলো না সেই দিক থেকে। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এই রাতের বেলা ওই ঝোপের ধারে কে হতে পারে কেউ বুঝতে পারছে না। খুড়ো উঠে দাঁড়ালেন। দাঁড়াও খুড়ো, আমি দেখছি। এই তোরা আমার সঙ্গে আয়। তারা যেতে যাবে ঠিক তখনই সেই অবয়ব সবার চোখের সামনে কেমন যেন ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে। এক পলকের মধ্যে কি দেখলো তারা তা বিশ্বাস করতে পারছে না। ভূত, পিশাচ না চোখের ভুল? বুকাই আবার তার জায়গায় ফিরে এলো। খুড়ো কেমন একটা আনমনা আর হতাশ হয়ে পড়ল। ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুড়োর কপালে। বিলাস কেমন ঘুম মেরে গেল। বলা বাহুল্য, এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে।
আমি স্পষ্ট দেখেছি ওই নিম গাছের গোড়ায় যে লোকটা দাঁড়িয়েছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল। দোকানের সামনে কথাবার্তা চলছিল। হঠাৎ করে একটা প্রবল চিৎকার ভেসে এলো দোকানের ভিতর থেকে। কি এ তো হারুর গলা, ওর আবার কি হলো? ও তো ভিতরে কাজ করছে। আগে তো ভিতরে চল, দেখ ওর কি হলো। সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো। দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে। মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে, চোখগুলো সব উল্টে গেছে, এক হাত জিভ বেরিয়ে এসেছে, আর মাথার উপর টালির চালটা ভাঙা। চাঁদের আলো এসে পড়েছে হারুর গায়ে। কি এইসব হলো কিভাবে? হারুকে হারুকে কে মারলো? সবাই একভাবে তাকিয়ে আছে হারুর লাশের দিকে। দোকানের টালির চালের ওপাশ থেকে ভেসে আসছে কোন শয়তানের চিৎকার। তোরা কি গ্রামের মানুষকে বাঁচতে দিবি না? মানুষ মারার ব্যবসা শুরু করেছিস তোরা। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। ও খুড়ো, এ তো দয়াল গো, আমাকে বাঁচাও। দয়াল? দয়াল তুই একটু শান্ত হ। তুই বিলাসকে কেন মারতে চাস? আর আর হারুকে এইভাবে মারলি কেন? খুড়ো, তুমি কিছু জানো না তাই এই কথা বলছো। সব সত্যি জানলে এই কথা বলতে না। কেন? ওরা কি ক্ষতি করেছে তোর? তুইও তো একদিন এই দোকানে কাজ করতিস, কিন্তু তুই মরলি কিভাবে? আমারে খুন করা হয়েছে, আর খুন করেছে ওই শয়তান দুটো। দে বেটাকে এই বাঁশ বাগানে পুঁতে দে, বেঁচে থাকলে পথের কাঁটা হয়ে দাঁড়াবে। ঠিক বলেছ, বেটা বড্ড সদগিরি মারছিল। ওর জন্য আমাদের ব্যবসা লাটে উঠে যেত। তারপর ওই শয়তান দুইটা আমার এই বাঁশ বাগানে বইতাছিল, আর দিনের পর দিন গ্রামের অসহায় বিড়াল কুকুর গোলারে মাইরা মাংস দিয়ে সব পকোড়া তৈরি কইরা গ্রামের মানুষকে খাওয়াইতাছে। সবাই যখন দয়ালের কথা শুনছে, ঠিক তখন বিলাসবাবু আর করলো একটা পিস্তল। কালো অন্ধকারেও চকচক করে উঠল পিস্তলটা। চোখে খুনের দৃষ্টি, কোনো কিছু না ভেবে গুলি চালালো দয়ালকে লক্ষ্য করে। আর কতবার মারবি একটা লোক রে? আমি তো অনেক আগে মরে গেছে, এবার তোরে মারু। ছেড়ে দে দয়াল, মানছি আমরা দুজনে খুব ভুল করেছি। দয়া করে ছেড়ে দে আমাদের, ছেড়ে দে। ক্ষমা করুম তখন কি কইরা কইতাছিস তোরা? বিলাস পালানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার দোকানে নতুন কাজে ঢুকেছে যেই ছেলেটা, তার নাম দুলাল। সে এসে দাঁড়ায় তাদের সামনে। বাবা, তুমি মারা যাওয়ার পর আমি আর মা না খেতে পেয়ে পড়েছি। যখন কাজের জন্য এইখানে এলুম, তখন এই শয়তানটা একটুখানি ভুল হলে প্রতিদিন আমায় মারে। তোমাকে যারা মেরেছে তুমি তাদের ছাড়ো না বাবা, তুমি মেরে ফেলো তাদের মেরে ফেলো, একেবারে শেষ করে ফেলো। দয়াল বিলাস বাবুর দিকে এগোতে যাবে, ঠিক
তখনই হাতে বন্দুকটা উঁচিয়ে ধরল দুলালের মাথায়। আমায় ছেড়ে দে, নয়তো তোকে যেভাবে মেরেছি তোর ছেলেকেও মারবো। ওরে ছেড়ে দে, নয়তো তোরে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব। আমায় মারবি? এত সহজ নয়। যেখানে আছিস ওইখানে দাঁড়া, নয়তো তোর ছেলের মাথার খুলি উড়িয়ে দেব। যথারীতি বিলাসবাবু দুলালকে চেপে ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। টিভিতে হিন্দি ছবির মতো এই দৃশ্য দেখে সবাই অবাক। কি হচ্ছে আর কি হবে কেউ বুঝতে পারছে না। কেউ সাহস করে বিলাসবাবুকে আটকাতে পারছে না। সবাই ততক্ষণে দোকানের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। বিলাস, দুলালকে ছেড়ে দে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। বাহ কাকা, দুলালের জন্য তোমার কষ্ট হচ্ছে, আর ওকে ছেড়ে দিলে আমাকে যে মেরে ফেলবে সেটা ভেবে কষ্ট হচ্ছে না? ওরে ছেড়ে দে, নয়তো তোরে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব। আচমকা দুলাল বিলাসবাবুর হাতে কামড় বসালো। প্রবল যন্ত্রণায় ছেড়ে দিল হাতটা। দুলাল ছুটে পালিয়ে আসে সেখান থেকে। আমার হাতে কামড়ালি, আজ আমি একা নয়, তোর ছেলেকে নিয়ে মরবো। কথা শেষ করে যেই না বিলাসবাবু দুলালকে লক্ষ্য করে গুলি করতে যাবে, ঠিক তখনই দয়াল তার হাতগুলো বাড়িয়ে দিল বিলাসবাবুকে লক্ষ্য করে, আর হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে গেল। রীতিমতো বিলাসবাবু এখন শূন্যে ভাসছে। আজ তোকে সব পাপের মর্মান্তিক মৃত্যু দেব। আমায় ছেড়ে দে, আমি এই কাজ বন্ধ করে দেব। আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। আজ তোকে সব পাপের মর্মান্তিক মৃত্যু দেব। আর কিছু বলা হলো না। সামনে বাঁশের মাচা থেকে বাঁশগুলো একটা একটা করে খুলে বেরিয়ে আসছে আর লক্ষ্য করছে বিলাসবাবুকে। নিমেষের মধ্যে ছুটে গেল বিলাসবাবুকে লক্ষ্য করে, আর এফোড় ওফোড় করেছিল বিলাসবাবুর শরীরটা। চারিদিক ছিটকে পড়ল টাটকা তাজা রক্ত। এইভাবে মৃত্যু হলো বিলাসবাবুর, আর দয়ালের আত্মা মুক্তি লাভ করল। মানুষ অসৎকর্ম মানুষের পাপের ঘড়া পূর্ণ করে।